গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ূন আহমেদের একটি উপন্যাস মৃন্ময়ীর মন ভালো নেই, তৃতীয় পর্ব। হ্যালো ছন্দা। কেমন আছিস? ভালো। কে? গলা চিনতে পারছিস না? ও আচ্ছা, মৃন্ময়ী। তুই এক এক সময় এক এক সুরে কথা বলিস, চিনব কীভাবে? মোবাইলের যুগে গলা চিনতে হয় না, কে টেলিফোন করেছে এমনিতেই টের পাওয়া যায়, তার নাম ওঠে, নাম্বার ওঠে। খেয়াল করিনি। ঠিকই খেয়াল করেছিস, মাঝখান থেকে একটা ঢং করলি। বিশেষ কর খেয়াল করিনি, গড প্রমিস। কথায় কথায় গড নিয়ে আসিস কেন? ওনাকে শান্তিতে থাকতে দিবি না? ওনাকে মিথ্যা কথার সাক্ষীও হতে হবে? মৃন্ময়ী, কি বলতে চাস বলে ফেল। তোর পোর্ট্রেট করা হবে। কি করা হবে? পোর্ট্রেট। একজন আর্টিস্ট প্রতিদিন তোর বাসায় যাবেন, তুই 1 ঘন্টা তাকে সিটিং দিবি। তোর একটা পোর্ট্রেট হবে, আমার একটা হবে। এই 2টা ছবি আমি আমার ঘরে টানিয়ে রাখব। রোববার পরীক্ষা শেষ হচ্ছে, সোমবার থেকে আর্টিস্ট যাবে। সন্ধ্যা বলল, কোনো আর্টিস্ট আমার বাসায় আসবে, আমি সিটিং দেব, এটা কখনো হবে না। বাবা আমাকে বাসা থেকে বের করে দেবেন। কেন? মৃন্ময়ী, তুই একটা জিনিস ভুলে যাচ্ছিস, আমি লোয়ার মিডল ক্লাসের মেয়ে। আমাদের বাসার ধ্যান ধারণাও লোয়ার মিডল ক্লাসের মতো। লোয়ার মিডল ক্লাসের ধ্যান ধারণা কি? এরা সব কিছু সন্দেহের চোখে দেখে, সন্দেহ এবং অবিশ্বাস। আর্টিস্ট বাসায় এসে ঢুকলেই বাবা ভাববেন প্রেমের কোনো ব্যাপার, তার মুখ গম্ভীর হয়ে যাবে। তাহলে তুই এক কাজ কর, আমার বাড়িতে সিটিং দে। তোর নতুন পাগলামির মানে কি? মানে হচ্ছে একজন বিখ্যাত আর্টিস্টকে দিয়ে তোর ছবি আঁকানো। বিখ্যাত নাকি? অবশ্যই বিখ্যাত। ম্যারিড? মৃন্ময় বলল, ম্যারিড না আনম্যারিড এটা জানি কি হবে, তুই তো তাকে বিয়ে করতে যাচ্ছিস না। সন্ধ্যা বলল, এমনি জিজ্ঞেস করলাম। তোর বাবা যে তোকে কোথায় বিয়ে দেবার চেষ্টা করছে তার কি হলো? জানি না। মৃন্ময়ী, আমি এখন রাখি, পরে টেলিফোন করব। একটু আগে বাবা সামনে দিয়ে গিয়েছেন, বেশিক্ষণ টেলিফোনে কথা বলতে দেখলে তিনি রেগে যান। বেশিক্ষণ তো হয়নি। সন্ধ্যা লাইন কেটে দিয়ে সেট অফ করে দিল। মৃন্ময়ের স্বভাব হচ্ছে একবার টেলিফোন করে থামে না, পরপর কয়েকবার করে। আবার টেলিফোনে কথা বলতে দেখলে বাসায় ভূমিকম্প হবে। সন্ধ্যার বাবা ইয়াকুব আলী একটা বীমা কোম্পানির হেড ক্লার্ক। বাড়ি ভাড়া এবং বেতন হিসেবে যা পান তা দিয়ে তার সংসার চলে না। সন্ধ্যার পর তিনি 2টা টিউশনি করেন। 4 মেয়ের মধ্যে 3 জনেরই বিয়ে হয়েছে। সন্ধ্যা বাকি আছে। বড় মেয়েটির ভালো বিয়ে হয়েছে, স্বামী ব্যবসা করে। বড় মেয়ে প্রতি মাসে বাবাকে 3000 টাকা পাঠায়। সন্ধ্যা ইউনিভার্সিটির খরচ নিজেই চালায়। বাসার কাছে একটা কোচিং সেন্টারে সে পার্ট টাইম টিচার। ইয়াকুব আলীর বয়স 55, কিন্তু তাকে 70 বছরে বৃদ্ধের মতো দেখায়। ইদানিং কোমরে ব্যথা হয়েছে বলে সোজা হয়ে বসতে পারেন না। হাঁটার সময় সামান্য কুঁজো হয়ে হাঁটেন। তার দাড়ি রাখার বাতিক আছে, আয়োজন করে দাড়ি রাখেন। দাড়ি সামান্য বড় হলে কেটে ফেলে দেন, আবার রাখেন। এখন তার দাড়ি রাখা কাল হয়েছে। মুখ ভর্তি সাদা দাড়ি। তিনি বসে আছেন ইজি চেয়ারে। ঢাকা শহরে আজকাল ইজি চেয়ার পাওয়া যায় না। পুরনো আসবাবের দোকান থেকে ইয়াকুব এই ইজি চেয়ার কিনেছেন। কাপড় ছিঁড়ে গিয়েছিল, নতুন কাপড় লাগিয়েছেন। ইজি চেয়ারটা তার পছন্দের জিনিস। ইয়াকুব আলী হাতে ইশারায় ছন্দাকে ডাকলেন। বিরক্ত গলায় বললেন, তোর মা কই? ছন্দা বলল, বড়াপার বাসায় গেছেন। একা গেছে? বাবুল নিয়ে গেছে। ইয়াকুব আলীর সর্বশেষ সন্তানটি ছেলে, তার নাম বাবুল। সে 2বার ইন্টারমিডিয়েটে ফেল করে ঘরে বসে আছে। কিছুদিন কোনো এক কম্পিউটার স্কুলে যাওয়া আসা করেছে, এখন সেটাও বন্ধ। সন্ধ্যা বলল, চা খাবে বাবা? ইয়াকুব বললেন, চা খাবো না। তোর মাঝে হুট করে চলে গেল, আমাকে বলে যাবে না? সংসারে কোনো শৃঙ্খলা থাকবে না। ইচ্ছে হলো চলে গেলাম, ইচ্ছে হলো ফিরলাম। বড়াপার ছেলের জ্বর, এই শুনে মা গেছেন। জ্বর শুনেই তোর মা দৌড় দিয়ে চলে গেল। সে কি সিভিল সার্জন? জ্বরের চিকিৎসা করবে? তুই মোবাইল কিনেছিস কবে?
সন্ধ্যা ভীত গলায় বলল, গত মাসে। পয়সা খরচ করতে মায়া লাগে না? ইচ্ছে হলো কিনে ফেললাম। নিজের জমানো টাকা দিয়ে কিনেছি। নিজের টাকা আবার কি? সবই সংসারের টাকা। নিজের টাকা, নিজের মোবাইল, এসব শুনতে ভালো লাগে না। এইসব ক্ষুদ্র মনের পরিচয়। মনটাকে বড় করতে শেখ। তোর মা আসবে কখন? দুপুরের আগে আসবেন। বাবা আজ বাজার করবে না, ঘরে তেল নেই। মা বলে গেছেন তেল লাগবে। এই মাসের 4 তারিখ তেল কিনেছি, আজ 22। 18 দিনে তেল শেষ হয়ে গেল। তোর মা কি তেল দিয়ে গোসল করে? সন্ধ্যা চুপ করে আছে। বাবার সামনে দাঁড়িয়ে থাকতেও পারছে না, আবার চলে যেতেও পারছে না। ইয়াকুব আলী বললেন, ঘরে পোলার চাল আছে? মনে হয় না। মনে হয় কিছু না, যা বলা শিওর হয়ে বলবি। রাতে 2জন গেস্ট খাবে। তোর সঙ্গে যে ছেলের বিয়ের আলাপ করেছি তার বড় মামা আর মেজ মামা সন্ধ্যার পর আসবেন। পছন্দ হলে সম্ভাবনা আছে যে আজই আংটি পরিয়ে দেবে। পেতনি সেজে ওদের সামনে পড়বি না, আবার রাজকন্যাও সাজবি না। মুখে হালকা পাউডার, ঠোঁটে লিপস্টিক। বুঝতে পারছিস? পারছি। মোবাইল কত দিয়ে কিনলি দেখি জিনিসটা। সন্ধ্যা বাবার হাতে মোবাইল দিতে দিতে বলল, 4000। ইয়াকুব আলী বললেন, এত দাম? 4000ও তো শেষ না। প্রতি মাসে চার্জ আছে, অমুক আছে, তমুক আছে। এটা অন করে কিভাবে? সন্ধ্যা অন করে দিল। টেলিফোন করতে হয় কিভাবে? সন্ধ্যা দেখাচ্ছে। ইয়াকুব আলী আগ্রহ নিয়ে দেখছেন। সন্ধ্যা বলল, বাবা এই মোবাইলটা তুমি রেখে দাও। আমি এসব দিয়ে কী করবো? কাকে টেলিফোন করব? হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? পোলার চাল আছে কি না দেখতে বললাম না? ইয়াকুব আলী মেয়ের টেলিফোন পকেটে রেখে দিলেন। তিনি যখন কাঁচা বাজার আলু কিনেছেন তখন তার পকেটে টেলিফোন বেজে উঠল। মৃন্ময়ী বলল, হ্যালো ছন্দা। ইয়াকুব আলী বললেন, আমি ছন্দা বাবা। মৃন্ময়ী বলল, চাচা আসসালামু আলাইকুম। ইয়াকুব আলী বললেন, ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? ভালো আছি। তোমার পরিচয়? আমি আর ছন্দা একসঙ্গে পড়ি। আমার নাম মৃন্ময়ী। ইয়াকুব আলী বললেন, ওর টেলিফোনটা আমি ভুল করে পকেটে নিয়ে বাজারে চলে এসেছি। মৃন্ময়ী বলল, ভালো করেছেন, মোবাইল নিয়ে এসেছেন বলি আপনার সঙ্গে পরিচয় হলো, কথা হলো। ইয়াকুব আলী মৃন্ময়ী নামের মেয়েটার কথা বলার ভঙ্গিতে মোহিত হয়ে গেলেন। কি ভদ্র ব্যবহার। তিনি বললেন, ছন্দার যে বিয়ের কথাবার্তা হচ্ছে তুমি নিশ্চয়ই জানো। জি জানি। ছেলে ব্যাংকে কাজ করে, ম্যানেজার, ভালো চেহারা, বংশ ভালো। পুরনো ঢাকায় তাদের পৈতৃক দোতলা বাড়ি আছে। বাহ, ভালো তো। ছেলের 2 মামা আজ দেখতে আসবেন, তার জন্যই বাজারে এসেছি। মেয়ে পছন্দ হলে তারা আজই আংটি পরিয়ে দেবেন। সেরকম কিছু অবশ্য তারা বলেন না, এটা আমার অনুমান। দেখি আল্লাহ কি ঠিক করে রেখেছেন। মা একটু দোয়া করবে। অবশ্যই চাচা। চাচা আজ রাতে যে ওদের খাওয়াবেন তার মেনু কি? গরিব মানুষের মেনু, সাদা পোলাও, মুরগির কোরমা আর খাসির মাংসের রেজালা। দই মিষ্টি থাকবে না? ভালো কথা মনে করেছো, দই মিষ্টি কথা ভুলেই গিয়েছিলাম। 2টা রাখা যাবে না, হয় দই কিংবা মিষ্টি। তাহলে বরং দই রাখুন। রিসপুট খাওয়ার পর দই খেতে ভালো লাগে। মা শোনো, তুমিও চলে এসো, রাতে ছন্দার সঙ্গে বসে খাবে। মৃন্ময় বলল, অবশ্যই আসবো। চাচা আমি কি সঙ্গে করে 2-1টা আইটেম নিয়ে আসতে পারি যদি অনুমতি দেন? ইয়াকুব আলী ছন্দার এই বান্ধবীর ভদ্রতায় মুগ্ধ হলেন। আজকাল মেয়েদের ভেতর থেকে এই ধরনের ভদ্রতা উঠেই গেছে। ছন্দা নিজের ঘরে বসে আছে। একটু আগে বাথরুমে ঢুকে কিছুক্ষণ কেঁদেছে। চোখের পানিতে কাজল লেপটে গেছে, আবার কাজল দিবে। মুখে হালকা পাউডার দিতে হবে। বাবার কথা মতো ঠোঁটে লিপস্টিক। পেতনি সাজা যাবে না, আবার রাজকন্যাও সাজা যাবে না। বরের 2 মামার আগমন উপলক্ষে ছন্দার বোনরা চলে এসেছে। বাড়ি ভর্তি মানুষ। ইয়াকুব আলী স্ত্রীর উপর যথেষ্ট বিরক্ত হয়েছেন। খবর দিয়ে দুনিয়ার মানুষ আনার দরকার কি? এরা সবাই খেয়ে যাবে। সে আয়োজন কি আছে, নাকি সে আয়োজন করা সম্ভব? একটা মুরগির কোরমা, খাসির মাংস 1 কেজি। পোলাও চাল অবশ্য বেশি এনেছেন, পোলাও রান্না করা যাবে। পোলাও খাবে কি দিয়ে? আলু ভর্তা দিয়ে? ছন্দার বড় বোনের নাম শিউলি। বিয়ের আগে রোগা পাতলা ছিল, এখন প্রতিদিন প্রস্থ বাড়ছে। সে ছন্দার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। গলা খাদে নামিয়ে বলল, এই তোর সঙ্গে যে ছেলের বিয়ে হচ্ছে তার নাকি আগে একটা বউ ছিল?
ছন্দা চমকে উঠে বলল, জানি না তো, কে বলেছে? তো দুলাভাই বলল, সে বাবাকে জিজ্ঞেস করেছিল। ছন্দা বলল, বাবা কি বললেন? বাবা হ্যাঁ না কিছুই বলেননি, চুপ করেছিলেন। বাবা ওই ছেলের মধ্যে কি দেখেছেন কে জানে, কুস্তিগিরের মতো ছেলে। ছন্দা বলল, বাবা মেয়ে পার করতে চাচ্ছেন, আর কিছুই না। শিউলি বলল, ইউনিভার্সিটিতে এত ছেলে, একজনকে খুঁজে বের করতে পারলি না যাকে বিয়ে করা যায়? ছন্দার চোখে আবার পানি এসে গেছে। হইচই শোনা যাচ্ছে। দুই মামা এসেছে, মামার সঙ্গে ছেলেও এসেছে। ছেলের এক বন্ধুও সঙ্গে আছে, তার আসার কথা ছিল না। সঙ্গে মিষ্টির প্যাকেট আছে। মিষ্টির প্যাকেট ছাড়া আরও কিসব প্যাকেট দেখা যাচ্ছে। দুই মামাই ছন্দার জন্য শাড়ি এনেছেন। দুটো শাড়ি ভালো, একটা রাজশাহী সিল্ক আর একটি জামদানি। বড় মামা ছন্দার হাতে আংটি পরিয়ে দিতে দিতে বিড়বিড় করে অনেক কথাই বললেন। কোনো কথা ছন্দার কানে ঢুকলো না। তার ইচ্ছে করছে দাঁত দিয়ে কেটে শাড়ি দুটো ছিঁড়ে টুকরা টুকরা করে। ইয়াকুব আলী তার ইজি চেয়ারে হতাশ হয়ে শুয়ে আছেন। বাবুলকে আরেকটা মুরগি এবং খাসির মাংস আনাতে পাঠানো হয়েছে। এ তো হবে কিনা কে জানে। অতিথিদের খাবার দেওয়ার আগে আগে মৃন্ময়ী চলে এলো। তার গাড়ি থেকে প্যাকেটের পর প্যাকেট খাবার নামছে। খাবার এসেছে হোটেল সোনারগাঁও থেকে। ইয়াকুব আলী একবার অবাক হয়ে মৃন্ময়ীকে দেখছেন, আবার খাবার দেখছেন। বরের বড় মামা ইয়াকুবকে বললেন, বেয়াই সাহেব, এমি কে? ইয়াকুব বললেন, ছন্দার বান্ধবী, ঘনিষ্ঠ বান্ধবী। ছন্দা মৃন্ময়ীকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরল। ছন্দা হাউমাউ করে কাঁদছে। মৃন্ময়ী বলল, কি সমস্যা বল দেখি। ছন্দা সমস্যা বলছে না, কেঁদেই যাচ্ছে। আলিমুর রহমান বড় একটা কাঠের চেয়ারে পা তুলে জবুথবু ভঙ্গিতে বসে আছেন। তার পরনে সাদা রঙের হাফ পাজামা, হাফ প্যান্ট জাতীয় একটা জিনিস, খালি গা। চেয়ারটা নিম গাছের নিচে বসানো। তিনি নিম গাছের পাতা ভেদ করে আসা রোদ গায়ে মাখছেন। তিনি আগ্রহ নিয়ে তার সামনে দাঁড়ানো যুবকটির কাণ্ডকারখানা দেখছেন। যুবকটি তার পোর্ট্রেট আঁকছে। বেশ বড়সড় একটা ইজেল তার সামনে, থালার মতো একটা বাটিতে রং। যুবকের হাতে ব্রাশ, সে দ্রুত বোর্ডে রং ঘষছে। আলিমুর রহমান বললেন, তোমার নাম কি? যুবক তার দিকে না তাকিয়ে বলল, স্যার আমার নাম জহির। নামের আগে আহম্মদ, মোহাম্মদ এসব কিছু নাই? জি না। তুমি তো আমার দিকে তাকাচ্ছই না, না তাকিয়ে কাকের ঠ্যাং বগের ঠ্যাং আঁকছো। যুবক মুখ তুলে তাকালো, আবার রং লাগাতে লাগাতে বলল, মাঝে মাঝে আপনাকে দেখছি। আমি যেভাবে বসে আছি তাতে কি তোমার সমস্যা হচ্ছে? জি না। আমাকে দেখে মনে হচ্ছে না চেয়ারে একটা সাদা ব্যাঙ বসে আছে, সামনেই পুকুর, সাদা ব্যাঙটা এক্ষুনি লাফ দিয়ে পুকুরে পড়বে? এরকম মনে হচ্ছে না। আমাকে বসে থাকতে দেখলে আমার নাতনি এরকম বলে। মৃন্ময়ের কথা বলছি। জি বুঝতে পারছি। এতক্ষণ কি আঁকলে আমাকে দেখাও। যুবকটি বোট উল্টে দেখালো, গাঢ় হলুদ লম্বা লম্বা রঙের কিছু টান। আলিমুর রহমান বললেন, এইসব কি? স্যার রং, ইয়েলো আকার। আমার ছবি কোথায়? ছবি আসবে, প্রথমে রং আনছি। ঠিক আছে, আঁকতে থাকো, মাঝে মাঝে আমাকে দেখাবে। জি স্যার, দেখাবো। আপনি যখনই বলবেন তখনই দেখাবো। স্যার আমি কি একটা সিগারেট খেতে পারি? আলিমুর রহমান বললেন, না, আমি তোমার বাপের চেয়েও বেশি বয়সের একজন বৃদ্ধ। আমার সামনে সিগারেট কেন খাবে? তোমার কি ছবি আঁকার সময় সিগারেট খাওয়ার অভ্যাস? জি। বদ অভ্যাস দূর করো। বাবা মা আছেন? জি না। ভাই বোন কি? একটাই বোন। বোনের বিয়ে হয়েছে? জি। বাচ্চা কাচ্চা আছে? একটা মেয়ে আছে। আমি যে কথা বলছি তোমার ছবি আঁকতে অসুবিধা হচ্ছে? জি না। কতটুকু আঁকা হয়েছে দেখাও। জহির আবার দেখালো। আলিমুর রহমান তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। নতুন কিছুই করা হয়নি, আরও কিছু রং ঘষা হয়েছে। এই যুবক কি আসলেই ছবি আঁকতে জানে? এতক্ষণ ধরে রং লাগানো হচ্ছে, চোখ নাক মুখ কিছু একটা তো আসবে। তোমার বোনের স্বামী কি করে? খুলনায় কারখানায় কাজ করতো, এখন করে না। বেকার? স্যার সে এখন পলাতক। পলাতক কেন? সে আরও কয়েকজন মিলে একটা মেয়েকে রেপ করেছিল, মেয়েটা মারা গেছে, পুলিশে মামলা চলছে, সে পালিয়ে গেছে ইন্ডিয়া। তোমার বোন কোথায়? আমার সঙ্গে থাকে। বোনের মেয়েটার বয়স কত? 3 বছর।
তার নাম কি? টুনটুনি। তোমার বোনের নাম কি? মিনা। তোমার বোনের নাম মিনা? জি স্যার। আমার মায়ের নাম মিনা। আমার বাবা অবশ্য আমার মাকে মিনু ডাকতেন। তোমার বোনের স্বামী তার স্ত্রীকে কি ডাকে? মিনা ডাকে নাকি মিনু ডাকে? আদর করে ময়না ডাকে। তোমার নাম জহির, তাই না? জি স্যার। ইচ্ছে করলে তুমি সিগারেট খেতে পারো। জহির পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। কোনো রকম সংকোচ ছাড়া সিগারেট ধরালো। তার কাজ সে বন্ধ করলো না। ঠোঁটে সিগারেট রেখে সে ব্রাশ টানছে। আলিমুর রহমান বললেন, তোমাকে সিগারেট খাবার অনুমতি কেন দিলাম জানো? জি না। তুমি তোমার একটা পারিবারিক লজ্জার কাহিনী কোনো রকম সংকোচ ছাড়া বলেছো দেখে আমার ভালো লেগেছে। তোমার বোনের নাম মিনা শুনেও ভালো লেগেছে। মিনা নাম শুনে আমার নিজের মায়ের কথা মনে পড়ল। মার কথা ভুলেই গিয়েছিলাম। তোমার বোনের স্বামী বদমাসটার নাম কি? সবুজ। সবুজ কি তার স্ত্রীকে মারধর করতো? জি না। আমার বাবা আমার মাকে মারতেন। ছেলেমেয়েদের চোখের সামনেই মারতেন। আমি আমার মাকে শেষ মার খেতে দেখি যখন আমার বয়স 13। বাবা আমার চুলের মুঠি ধরে টানছেন, স্যাঁচড়াতে স্যাঁচড়াতে উঠোনে নিয়ে এসেছেন। মার শাড়ি খুলে গেছে। তিনি তিনি সেই যে আমি ঘর থেকে বের হলাম, আর ফিরে যাইনি। জহির বলল, আপনার বাবা মার সঙ্গে আপনার দেখা হয় নাই? আলিমুর রহমান জবাব দিলেন না। জহির দেখল বৃদ্ধের 2 চোখ ভিজে উঠেছে। কঠিন চোখ হঠাৎ ভিজে গেলে অন্য এক ধরনের কোমলতা চলে আসে। জহির তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। তাকে এই চোখ আঁকতে হবে, মমতা আর্দ্র চোখ। জহির, জি স্যার। তুমি চলে যাও, আজ আর না। জহির বলল, স্যার কি একটা সিগারেট খাবেন? ছোট করে নিঃশ্বাস ফেলে বললেন, দাও একটা খাই। আমার কিন্তু সস্তা সিগারেট। আলিমুর রহমান বললেন, আমিও সস্তা মানুষ, অসুবিধা নেই। আমার পুত্র দামি, দামি এবং মহাজ্ঞানী শিল্পবোদ্ধা, সবসময় মুখের সামনে বই। জহির, তোমার মাছ মারার শখ আছে? জি না। তোমার কিসের শখ? আমার কোনো শখ নেই। আলিমুর রহমান বললেন, আমার বাবার শখ ছিল খাওয়ার, খেতে পেলেই হলো, আর কিছু না। মা মাঝে মধ্যে মুরগি রান্না করতেন। বাবা কি করতেন শোনো, খেতে বসার সময় পুরো পাতিলটা নিয়ে বসতেন। তার খাওয়া শেষ হবার পর যদি কিছু থাকতো আমরা খেতাম। বেশিরভাগ সময় কিছু আলু আর ঝোল থাকতো। ঠিক আছে, আজ যাও। এখন আমি আমার মহাজ্ঞানী পুত্রকে একটা চিঠি লিখব। তুমি ঢাকায় যাবে কিভাবে? বাসে যাব। ম্যানেজারকে বলো গাড়ি নিয়ে যেন পৌঁছে দেয়। আবার যখন আসবে ম্যানেজারকে টেলিফোন করবে, সে গাড়ি পাঠিয়ে তোমাকে নিয়ে আসবে। 5টা মিনিট কি অপেক্ষা করতে পারবে? অবশ্যই পারবো। তাহলে 5টা মিনিট অপেক্ষা করো। গাড়ির ড্রাইভার, আমার মহাজ্ঞানী পুত্রের কাছে একটা চিঠি নিয়ে যাও। চিঠি লিখতে লাগবে 1 মিনিট। আলিমুর রহমান 4 সাইজ একটা কাগজে বড় বড় করে লিখলেন, গাধা। খামের উপর ছেলের নাম ঠিকানা সুন্দর করে লিখলেন। তার মুখে বিজয়ীর হাসি। চিঠি পড়ার পর পুত্রের মুখের ভাব কি হয় এই ভেবেই তার আনন্দ হচ্ছে। শাহিদুর রহমান লাইব্রেরি ঘরে পড়ার চেয়ারে বসে আছেন। তার এই বিশেষ পড়ার চেয়ারের ডিজাইন তিনি নিজে করেছেন। একবার তৈরি হবার পর কয়েক দফা সংস্কার করতে হয়েছে। কিছু কাজ এখনও বাকি আছে। এই চেয়ারটা অনেকটা ডেন্টিস্টদের চেয়ারের মতো। হাত দিয়ে বই ধরতে হয় না। বই রাখার আলাদা স্ট্যান্ড আছে। স্ট্যান্ডে বল বিয়ারিং লাগানো। চোখে আরাম হয় এমন অবস্থায় বইকে রাখা যায়। বসার অবস্থানও বদলানো যায়। শাহিদুর রহমান এখন পড়ছেন পপুলার সায়েন্সের বই। বইয়ের লেখক এর মতে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড একটি হলোগ্রাফিক ছবি ছাড়া কিছুই না। মানুষ হচ্ছে হলোগ্রাফিক ইমেজের অবজারভার। ভারতীয় মুনি ঋষিরা জগৎকে মায়া বলতেন। পদার্থবিদ্যার এই অধ্যাপকও জগৎকে মায়া বলছেন, তবে একটু অন্যভাবে। শাহিদুর রহমানের কঠিন নির্দেশ আছে। পড়াশোনার সময় তাকে কেউ বিরক্ত করতে পারবে না, এক্সট্রিম এমার্জেন্সিতেও না। পড়াশোনার ব্যাপারটাই এক্সট্রিম এমার্জেন্সি। এর চেয়ে বড় এমার্জেন্সি কিছুই হতে পারে না। ফরিদ পড়েছে বিপদে।
একটা ঘটনা ঘটেছে। স্যারকে ঘটনা জানানো উচিত, কিভাবে জানাবে বুঝতে পারছে না। ব্যাংক থেকে 2 লাখ টাকার একটা চেক ফেরত এসেছে। চেকে সিল দেওয়া, পর্যাপ্ত অর্থ জমা নেই। এটা যে কত বড় দুঃসংবাদ সে জানে। স্যার কি জানেন? ফরিদ চেয়ারের কাছে এসে কাশল। শাহিদুর রহমান বিরক্ত চোখে তাকালেন। ভুরু কুঁচকে বললেন, কি চাও? ফরিদ হড়বড় করে বলল, সকালে যে চেকটা নিয়ে ব্যাংকে গিয়েছিলাম সেই চেক ফেরত দিয়েছে। শাহিদুর রহমান বললেন, সিগনেচার মিলে নাই। 2 দিন পর পর আরেক যন্ত্রণা। আরেকটা চেক লিখে আনো, সাইন করে দিই। ফরিদ ভীত গলায় বলল, ব্যাংক বলেছে ফান্ড নেই। শাহিদুর রহমান অবাক হয়ে বললেন, ফান্ড নেই মানে? কি বলছো? ফান্ড গেল কোথায়? গত 6 মাসের স্টেটমেন্ট নিয়ে এসো। স্টেটমেন্ট নিয়ে এনেছি স্যার, দেখবেন? এখন দেখব না, পরে। টেবিলে রেখে যাব? তোমার কাছে রাখো, আমি পরে দেখব। আর দয়া করে একটা জিনিস মনে রাখবে, আমি যখন পড়তে বসবো তখন আমার ঘরে ঢুকবেই না। স্যার, ভুল হয়েছে। শাহিদুর রহমান পড়ায় মন দিলেন। লেখক বলছেন, যখন ইলেকট্রনকে অবজার্ভ করা হয় তখন সে পার্টিকেল, যখন তাকে অবজার্ভ করা হয় না তখন সে তরঙ্গ। ইলেকট্রনের এই দ্বৈত সত্তা। ম্যানেজার ফরিদ মৃন্ময়ীর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। এখানেও আরেক সমস্যা, দরজা বন্ধ। দরজা যখন বন্ধ থাকবে তখন দরজায় টোকা দেয়া যাবে না, দরজা খোলা থাকলেই টোকা দেয়া যাবে। দরজা বন্ধ এখনো। ফরিদ দরজায় টোকা দিল। মৃন্ময়ী বলল, কে? ফরিদ বলল, আপা, আমি ম্যানেজার ফরিদ। কি চান? একটা বড় সমস্যা হয়েছে আপা। স্যার বই পড়া ধরেছেন, স্যারকে বলতেও পারছি না। আমাকে বললে কি লাভ হবে? ফরিদ জবাব দিল না। কি জবাব দেবে বুঝতেও পারছে না। মৃন্ময়ী বলল, আসুন, ভেতরে আসুন। ফরিদ আরও হকচকে গেল। সত্যি কি তাকে ভেতরে যেতে বলছে, নাকি সে ভুল শুনেছে? আপার ঘরে সে কখনো ঢুকেনি আগে। আপা, ভেতরে আসতে বলছেন? হ্যাঁ। ফরিদ অতি সাবধানে ঢুকল। মেঝের দিকে তাকিয়ে রইল। নিজের শোবার ঘরে মানুষের পোশাক আশাকে ঠিক থাকে না। আপা কী অবস্থায় আছেন কে জানে। মৃন্ময়ী বলল, বলুন আপনার সমস্যা। আগের ব্যাপার না তো? আর্টিস্টকে ক্যাশ টাকা দিতে হবে? সেরকম কিছু না। ব্যাংকে স্যারের কোনো টাকা নেই, চেক ফেরত এসেছে। একদিন না একদিন চেক ফেরত আসবেই, এটা তো জানতেন। জানতেন না? দাদাজান সাপ্লাই লাইন অফ করে দিয়েছেন। তিনি যে এই কাজটা করবেন তাও তো আপনার জানার কথা। ফরিদ এখনও মাথা নিচু করিয়ে আছে। মৃন্ময় বলল, আমাকে এসব বলে কি হবে, যা বলার তাকে বলুন। জি আচ্ছা। মৃন্ময়ী শান্ত গলায় বলল, আচ্ছা ফরিদ সাহেব, প্রতিদিন নিয়ম করে রাত 11:30টার সময় আপনি কি একবার আমাকে টেলিফোন করেন? ফরিদ চমকে মুখ তুলে তাকালো। তার দৃষ্টি ঘোলাটে। কপালে ঘাম জমতে শুরু করেছে, পা সামান্য কাঁপছে। মৃন্ময়ী খাটে আধশোয়া হয়ে আছে। তার হাতে বই। আগামীকাল একটা পরীক্ষা আছে। প্রিপারেশন খুবই ভালো। আর না পড়লেও হয়, তারপরেও একবার চোখ বুলিয়ে যাওয়া। মৃন্ময়ী বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, রাত 11:30টায় আমার টেলিফোন বেজে ওঠে। আমি কয়েকবার হ্যালো হ্যালো বললেই লাইন কেটে যায়। ফরিদ বিড়বিড় করে বলল, আপা, আমার এত সাহস নাই। তাহলে ঠিক আছে, কিছু মনে করবেন না। আমি কিছু মনে করি নাই। দ্যাটস গুড। আচ্ছা আপনি যান। ঘর থেকে দ্রুত বের হবার সময় দরজার চৌকাঠে মাথা লেগে ফরিদের কপাল ফুলে গেল। 4 তলায় ওঠার সময় একবার সিঁড়িতে পায়ের সঙ্গে পা জড়িয়ে পড়ে গেল। মৃন্ময়ীদের বাড়ির নিয়ম হলো রাতের খাবার সবাই একসঙ্গে খাবে। গল্প করতে করতে খাওয়া। এমন যদি হয় একজন কেউ খাবে না, শরীর খারাপ, তাকেও উপস্থিত থাকতে হবে। খাবার টেবিলে দেওয়ার সময় শাহিদুর রহমান গম্ভীর ভঙ্গিতে বলবেন, ও গড, থ্যাংক ইউ ফর দ্য ফুড। আমেরিকায় পড়াশোনা করতে গিয়ে শাহিদুর রহমান এই জিনিস শিখে এসেছেন। তার কাছে মনে হয়েছে গডের অসীম করুণার কথা প্রতিদিন একবার হলেও মনে করা মানসিক স্বাস্থ্যের জন্য দরকার। আজকের খাবার টেবিলে শায়লা বসেননি। তিনি নিয়ম ভঙ্গ করে তার ঘরে দরজা বন্ধ করে বসে আছেন।
চাইনিজ হার্বাল মেডিসিন শেষ পর্যন্ত কাজ করেনি। শায়লার অ্যালার্জিক অ্যাটাক হয়েছে। মুখের উপর নেবুলাইজার নিয়ে তিনি আতশোয়া হয়ে শুয়ে আছেন। তার দেখাশোনা করছে একজন নার্স। নার্সের নাম মালতী রানী। তাকে প্রায় এ বাড়িতে আসতে হয়। শাহিদুর রহমান প্রার্থনা পর্ব শেষ করে বললেন, কি খবর বিবি? মৃন্ময়ী বলল, আমার খবর ভালো, তোমার খবর কি? শাহিদুর রহমান বললেন, দারুণ একটা বই পড়ছি, হলোগ্রাফিক ইউনিভার্স, 1/3 পড়ে ফেলেছি। বইটা এত ইন্টারেস্টিং যে ভাত খেতে আসার ইচ্ছেও হচ্ছিল না। মৃন্ময়ী বলল, ব্যাংকে তোমার নাকি কোনো টাকা নেই? শাহিদুর রহমান বললেন, খাবার টেবিলে ব্যাংকের আলোচনাটা না করলে হয় না? হ্যাঁ হয়। শাহিদুর রহমান বললেন, খাবার টেবিলে আলোচনা হবে হালকা, জোক চলতে পারে। তুই একটা জোক বল তো। মৃন্ময়ী বলল, তুমি বলো, আমি শুনি। শাহিদুর রহমান খাওয়া বন্ধ করে জোকস মনে করার চেষ্টা করতে লাগলেন। মৃন্ময়ীও খাওয়া বন্ধ করে অপেক্ষা করছেন। শাহিদুর রহমান বললেন, জোকসের সমস্যা হলো একজন একটা বললে অন্য আরেকটা মনে পড়ে, এক ধরনের চেন রিয়াকশন। মৃন্ময়ী বলল, বাবা শোনো, দাদাজান কিন্তু তোমার জন্য ভালো একটা জোকের ব্যবস্থা করতে যাচ্ছেন। কীরকম? সেটা এখন বলবো না, খাবার টেবিলে ভারী আলোচনায় যাব না, তবে তুমি তোমার বাবার জোকে খুবই আনন্দ পাবে। শাহিদুর রহমানের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। মজার একটা জোক মনে পড়েছে, সামান্য অশ্লীলতা আছে, তবে মেয়ের সামনে বলা যায়। তিনি চেষ্টা করতে লাগলেন আরেকটা মনে করতে, যেটা কোনো দ্বিধা ছাড়াই মেয়েকে শোনানো যায়। মৃন্ময়ী ঘুমোতে যাবার আগে মার সঙ্গে দেখা করতে গেল। তিনি অনেকটা সামলে উঠেছেন। নার্স মালতী রানী রাতে থেকে যাচ্ছে, যদি রাতে সমস্যা হয়। শায়লা বললেন, বিন্তি মেয়েটা কেমন কাজ করছে? মৃন্ময়ী বলল, ভালো, মেয়েটা বুদ্ধিমতী। শায়লা বললেন, মেয়েটাকে বিদায় করে দে। মৃন্ময়ী বলল, আচ্ছা। শায়লা বললেন, কালই বিদায় কর। মৃন্ময়ী বলল, কারণটা বলো। শায়লা বললেন, কারণ তুই ভালো করে জানিস। আমি জানি না। শায়লা বিছানায় উঠে বসলেন। তার দৃষ্টি তীক্ষ্ণ, ঠোঁটে ঠোঁট চেপে রাগ সামলানোর চেষ্টা বোঝা যাচ্ছে। শায়লা চাপা গলায় বললেন, কারণ তুই জানিস না? না। তুই নিজে তো দাদাজানের সঙ্গে বসে সলা পরামর্শ করে এই মেয়েকে বাড়িঘর লিখে দিতে বলিসনি? আমি ম্যানেজার কালামের থেকে খবর পেয়েছি। মৃন্ময়ী স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ও এই কথা। শায়লা বললেন, তোর কাছে এটা খুবই স্বাভাবিক কথা। দাদাজান তার নিজের টাকা নিজের জায়গা জমি কাকে কি দেবেন সেটা তার ব্যাপার। শায়লা বললেন, একটা কাজের মেয়ে, তার জন্য বাড়ি ধরার 4 তলা বাড়ি। মৃন্ময়ী বলল, জিনিসটা অন্যভাবে দেখো। মনে করে এই মেয়েটা হঠাৎ একটা লটারির টিকিট পেয়ে গেছে। অনেকেই তো লটারির টিকিট পায় না। তোর দাদাজান একটা আতপাগল মানুষ। তোর দায়িত্ব বুঝিয়ে সুঝিয়ে পাগলামির সহনীয় পর্যায়ে রাখা। তুই করছিস উল্টোটা। তোর লাভটা কি হচ্ছে? মৃন্ময়ী বলল, আমার ফান হচ্ছে। আমার জীবনটা খুবই শুকনা ধরনের, এরকম ফান আমার জন্য দরকার। ফুটপাতে ফুটপাতে যখন ঘুরবি তখন ফান থাকবে? অবশ্যই থাকবে। তখনকার ফান অন্য ধরনের হবে। সারাদিন খাওয়া নেই, হঠাৎ একবেলা খাওয়া জুটল। মা, তুমি কি জানো, হোটেল সোনারগাঁওয়ের সিস্টেম হচ্ছে গেস্টদের উচ্ছিষ্ট খাবার তারা ফেলে দেয় না, সব জড়ো করে ভিখারিদের দিয়ে দেয়। ভিখারিরা খুব আনন্দ নিয়ে সে খাবার খায়। আমি প্ল্যান করে রেখেছি, একদিন ওই খাবারও খাবো। শায়লা বললেন, ঘর থেকে বের হ। মৃন্ময়ী বলল, আরও কিছুক্ষণ গল্প করি। আজ আমি গল্প করার মোডে আছি। বাবার কাছ থেকে খুবই ফানি একটা জোক শুনে এসেছি, তুমি শুনবে? হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে। শায়লা হাত দিয়ে ইশারা করলেন যেন মৃন্ময়ী চলে যায়। মৃন্ময়ী নিজের ঘরে চলে এলো। রাত বাজছে 11টা। তার ঘুম পাচ্ছে, তবে সে এখন ঘুমাবে না। 11:30 পর্যন্ত অপেক্ষা করবে। আজও টেলিফোনটা আসে কি না দেখা দরকার। তার ধারণা আজ আর আসবে না, কোনো রাতেই আর আসবে না। বিন্তি চা নিয়ে এসেছে, হালকা লেবু চা। ঘুমোতে যাবার আগে মৃন্ময়ের চা খাবার অভ্যাস আছে। এখন 1 কাপ খাবে। 12টার সময় বাতি নিভিয়ে 1 কাপ খাবে। বিন্তি বলল, ম্যানেজার সাহেবের কি জানি হইছে। মৃন্ময় বলল, কি হয়েছে?
খুব কাঁদতাছে? কান্না তো ভালো, বেশি কাঁদলে চোখ সুন্দর হয়, এটা জানো? জি না আপা। বাংলাদেশের মেয়েদের চোখ এত সুন্দর কেন? তারা বেশি কাঁদে, এই জন্যই সুন্দর। আমাকে টেলিফোনটা দাও। মৃন্ময়ী ছন্দাকে টেলিফোন করলো। টেলিফোন ধরলেন ছন্দার বাবা ইয়াকুব। গম্ভীর গলায় বললেন, হ্যালো। মৃন্ময়ী বলল, চাচা আসসালামু আলাইকুম, আমি মৃন্ময়ী। ইয়াকুব বললেন, গলা শুনেই বুঝতে পেরেছি। কেমন আছো মা? ভালো আছি। ছন্দার সঙ্গে কথা বলবে তো? ও ঘুমাই পড়েছে, ডেকে তুলে দেই? ডেকে তুলতে হবে না। এত সকাল সকাল ঘুমিয়ে পড়লো কেন চাচা? কাল পরীক্ষা। আর পরীক্ষা? সকাল থেকেই কান্নাকাটি, চোখে পানি, নাকে পানি। কেন? আমাকে ভেঙে কিছু বলছে না। আমার মেয়েরা এবং আমার স্ত্রী, এরা কেউ কখনো আমাকে ভেঙে কিছু বলে না। কিছুটা বলে, বাকিটা অনুমান করে নিতে হয়। অনুমান করে কি পেলেন? সন্ধ্যারা তো কান্নাকাটি কিসের? ছেলে পছন্দ হয় না। এর চেয়ে ভালো ছেলে আমি পাবো কোথায়? আমার কি ভালো ছেলে কারখানার সঙ্গে যোগাযোগ আছে যে অর্ডার দিব সে অর্ডার মতো পাত্র ডেলিভারি হবে? মৃন্ময় বলল, সেটা তো সম্ভব না। ইয়াকুব বললেন, এখন মা তুমি বিবেচনা করো। ছেলের একটাই দোষ, আগে একবার বিয়ে হয়েছিল, স্ত্রী গত হয়েছে, সে পক্ষের একটা মেয়ে আছে। এই মেয়ে তো ছন্দাকে পালতে হবে না, মেয়ে থাকে তার নানির বাড়িতে। মৃন্ময়ী বলল, পালতে হলে পালবে। সংসারে সৎ ছেলে মেয়ে থাকতেই পারে, সব কিছু মানিয়ে নিয়ে সংসার। ইয়াকুব বললেন, তুমি এখন যে কথাটা বললে এমন কথা কেউ বলে না, এটা হলো জ্ঞানের কথা। মাগো, তোমাকে যে আমি মা ডাকছি, অন্তর থেকে ডাকছি, এটা বুঝতে পারছো? পারছি। এই যে তোমার সঙ্গে কথা বলছি, খুব ভালো লাগছে। মা, তুমি শুনলে অবাক হবে, কেউ আমার সঙ্গে কথা বলে না। অফিস থেকে এসে ইজি চেয়ারে বসে থাকি, যে যার মতো ঘুরে বেড়ায়। আমার সঙ্গে দুটো কথা বলার সময় কারণ নাই। ইয়াকুবের গলা ধরে এসেছে, তার চোখে সত্যি সত্যি পানি। তিনি শার্টের হাতায় চোখ মুছলেন। মৃন্ময়ী বলল, চাচা, আমি কি আপনাকে একটা অনুরোধ করতে পারি? ইয়াকুব বললেন, অবশ্যই পারো, তোমাকে আমি মেয়ের মতো বিবেচনা করেই মা ডাকি। মেয়ে বাবাকে অনুরোধ করবে না, করবে আদেশ। বলো মা, তোমার আদেশ কি? মৃন্ময়ী বলল, সন্ধ্যার বিয়েটা ভেঙে দিন। তার পছন্দ হয় এমন একটা ছেলের সঙ্গে আমি বিয়ের ব্যবস্থা করব। পরীক্ষার মাঝখানে বিয়ের যন্ত্রণায় ওর পরীক্ষা খারাপ করবে। সন্ধ্যার ভালো রেজাল্ট করা দরকার। ইয়াকুব বললেন, মা, তুমি যখন দায়িত্ব নিয়েছো তখন আমার আর কোনো কথা নাই। বিন্তি রাতের শেষটা নিয়ে এসেছে। মৃন্ময়ী বলল, চা খাবো না। বিন্তি বলল, আপনার চুলে তেল দিয়ে দিব আপা? মৃন্ময়ী বলল, না, আমি চুলে তেল দিই না। একদিন দিয়া দেখেন, খুব আরাম পাইবেন। খুব আরামের কি দরকার আছে? অবশ্যই আছে, আরামের জন্যই তো দুনিয়া। মৃন্ময়ী বলল, যাও তেল নিয়ে আসো, দেখি কীরকম আরাম। ঘরের বাতি কমিয়ে দেওয়া হয়েছে, একটা টেবিল ল্যাম্প ছাড়া সব বাতি নেভানো। মৃন্ময়ী বিছানায় শুয়ে আছে, বিন্তি চুলে তেল দিয়ে চুল টেনে দিচ্ছে। বিন্তি বলল, আফা, একটা গল্প শুনবেন? মৃন্ময়ী বলল, গল্প না, গল্প। যদি ভাষা শুদ্ধ করে বলতে পারো তাহলে শুনব। বিন্তি বলল, আমরার গ্রামে আপনার মতো সুন্দরী একটা মেয়ে ছিল। 12-13 বছর বয়স হইতেই এই মেয়ের জন্য ভালো ভালো সম্বন্ধ আসা শুরু হইল। এর মধ্যে একজনের সঙ্গে বিবাহ ঠিক হয়ে গেল। তখন মেয়েটারে ধরল জিনে। জিনে ধরল মানে কি? সুন্দরী মেয়েদের জিনে ধরে, তারা শরীরে জিনের ভর হয়। আমিও তো সুন্দর, আমার সঙ্গে জিন আছে? বিন্তি বলল, অবশ্যই আছে। আপনি যে উল্টাপাল্টা কাম কাজ করেন, জিনের কারণেই করেন। উল্টাপাল্টা কাজ কি করলাম? আপনার নাক ফুল দিয়া কি করলেন, আপনার মনে নাই? মৃন্ময়ী টেলিফোন বেজে উঠল। সে ঘড়ি দেখল, 11:30 বাজে। মৃন্ময়ী টেলিফোন কানে নিয়ে 2বার হ্যালো বলতেই ওপাশ থেকে লাইন কেটে গেল। মিনা বলল, ভাইয়া, তুমি কি দুপুরে খাবে? জহির বলল, না। রাতে কখন ফিরবে? দেরি হবে? 10টার মধ্যে ফিরব। মিনা বলল, ভাইয়া, একটা ফ্রিজ কিনতে পারো না? ফ্রিজ থাকলে খাবার নষ্ট হতো না। গরমের সময় ফ্রিজের ঠান্ডা পানি খেতে কত ভালো লাগে। জহির কিছু বলল না। মিনার অতি স্বাভাবিক আচরণ মাঝে মাঝে তার কাছে বিস্ময়কর লাগে।
সবুজের প্রসঙ্গ একবারও সে তোলে না, যেন সবুজ নামে কেউ তার জীবনে আসেনি। ভাইয়া, টুনটুনি আজ কী করেছে শোনো, আঙুল কেটে ফেলেছে। টুনটুনি, মামাকে কাটা আঙুল দেখাও। টুনটুনি ভয়ে ভয়ে একটা আঙুল উঁচু করে দেখালো। মিনা বলল, এখন মামার কাছে নিয়ে যাও, মামা আঙ্গুলে উম্মা দিয়ে দেবে। জহির বলল, উম্মা কি? মিনা বলল, উম্মা হলো চুমু। টুনটুনি নিজে নিজে অনেক অদ্ভুত শব্দ বানিয়েছে, যেমন তুতলা। তুলতা শব্দের মানে কি ভাইয়া, আন্দাজ করো তো। আন্দাজ করতে পারছি না। মিনা বলল, তুলতা হলো বিড়াল। দুটো শব্দের মধ্যে কোনো মিল আছে বলো? কোথায় তুলতা আর কোথায় বিড়াল? টুনটুনি, যাও মামার কাছে যাও, মামা তোমাকে উম্মা দেবে। মামাকে ভয় পাও কেন? যাও যাও। জহির বলল, জোর করে পাঠাতে হবে না, ভয় আস্তে আস্তে ভাঙাই ভালো। তোর বাজার টাজার কিছু লাগবে? মিনা বলল, বাজার আছে। ভাইয়া, একটা টেলিভিশন কিনে দাও না, সারাদিন ঘরে থাকি, টেলিভিশন থাকলে সময় কাটতো, কতদিন নাটক দেখি না। জহির বের হয়ে গেল। প্রথমে গেল হাসপাতালে, ফজলুর সঙ্গে কিছু সময় কাটালো। সেখান থেকে সাভারে আলিমুর রহমান সাহেবের খামার বাড়ি। পোর্ট্রেটের কাজ প্রায় শেষ পর্যায়ে, 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। ফজলুর অবস্থা অনেক দিন আরও খারাপ হয়েছে। সে এখন একনাগাড়ে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, আপনাতেই চোখ বন্ধ হয়ে আসে। তবে গলার স্বর এখনও সতেজ। সে পাশ ফিরে শুয়েছে, জহিরের দিকে তাকিয়ে আগ্রহের সঙ্গে গল্প করছে। এক লোক লটারিতে জিতে ফার্স্ট প্রাইজ পেয়েছে। ফার্স্ট প্রাইজ হচ্ছে সারা পৃথিবী ভ্রমণের প্লেনের টিকিট, ফ্রি হোটেল, ফ্রি খাওয়া দাওয়া। এত বড় লটারি জিতেও লোকটার মুখে হাসি নেই। একজন জিজ্ঞেস করলো, কি হলো ভাই, খুশি হন নাই? লোকটি মাথা চুলকে বলল, খুশি হয়েছি, তবে অন্য কোথাও যেতে পারলে ভালো হতো। প্রশ্নকর্তা বললেন, অন্য কোথাও মানে কি? সেই লোক বিব্রত ভঙ্গিতে বলল, মানে গ্রামের কোনো বাসবন, মেঠো পথ, এইসব আর কি। জহির বলল, এই গল্পের মানে কি? ফজলু বলল, মানে হচ্ছে এই মুহূর্তে আমার গ্রামের বাসবন, মেঠো পথ এইসব দেখতে ইচ্ছে করছে। 10 বছরে বেশি হয়েছে গ্রাম দেখি না। জহির বলল, শরীর ঠিক হোক, গ্রাম দেখিয়ে আনবো। শরীর ঠিক হবে না, সস্তা দেশি মদ খেয়ে লিভার তো আগেই নষ্ট ছিল, এখন ধরেছে ভাইরাস বাবাজি, শক্ত জিনিস। জহির বলল, তোর শরীর একটু সারলি, তোকে আমি আমার কাছে এনে রাখবো, আমার বোন আছে, সে যত্ন করবে। ফজলু বলল, এই দফায় টিকে গেলে বাঁশবনের ছবি আঁকবো। বাঁশবনের ভেতর দিয়ে রোদ এসে পড়েছে, শুধুই আলো ছায়ার খেলা, লেমন ইয়েলো আর কোবাল্ট ব্লু। তোর পোর্ট্রেট আঁকা কেমন চলছে? ভালো। কয়েকদিন থেকে কেন জানি ছবি আঁকতে ইচ্ছে করছে, ওয়াটার কালার, হালকা ওয়াশে 2-1টা গাঢ় রঙের টান। জহির বলল, কাগজ রং দিয়ে যাব? ফজলু বলল, পাগল হয়েছিস? জেনারেল ওয়ার্ডের এক মরণাপন্ন রুগী জীবনের শেষ ছবি আঁকছে, এইসব সিনেমায় সম্ভব, বাস্তবে সম্ভব না। তুই এখন চলে যা, কতক্ষণ আর রোগের পাশে বসে থাকবি? জহির বলল, বইটিও কিছু দিয়ে যাব সময় কাটানোর জন্য। একটা খাপনামা দিয়ে যাবি, বিকট স্বপ্ন দেখি। খাপনামায় স্বপ্নের অর্থ পড়লে মজা লাগে। কীরকম স্বপ্ন? একটা স্বপ্ন দেখলাম আমার হাতের আঙুলের সংখ্যা বেড়ে গেছে, অনেকগুলো করে আঙুল কিলবিল করছে। মাথা টাথা নষ্ট হয়ে গেলে মানুষ এরকম স্বপ্ন দেখে। নানান হাইপোথিসিস নিয়ে চিন্তা করে করে আমার মাথা গেছে। জহির উঠে পড়ল, বাস ধরে সাভার যেতে হবে। আলিমুর রহমান সাহেব যদিও বলে দিয়েছিলেন ম্যানেজারকে বললেই ম্যানেজার গাড়ি পাঠাবে। কি দরকার? মানুষের কাছ থেকে উপকার নিতেও হয় না, উপকার করতেও হয় না। সেই আগের দৃশ্য, আলিমুর রহমান পা তুলে চেয়ারে বসে আছেন, জহির ব্রাশ ঘষছেন, জহিরের ঠোঁটে সিগারেট। আলিমুর রহমান বললেন, সবই কি আজ শেষ হবে? জহির বলল, না। কবে শেষ হবে? জানি না। ঠিক আছে, তাড়াহুড়ো নাই, আঁকতে থাকো। মিনা ভালো আছে? তোমার বোন মিনা? জি স্যার, ভালো আছে। তোমার বোনের যে মেয়ে, সে ভালো আছে? জি ভালো আছে। তার নাম কি? তার নাম টুনটুনি। জহির, একটা কাজ করো, একদিন মিনা আর টুনটুনিকে এখানে নিয়ে আসো। এটা ভালো হবে না স্যার। ভালো হবে না কেন? আমার বোন আহ্লাদি ধরনের মেয়ে, আপনার সঙ্গে নানান আহ্লাদি করবে, আপনি রেগে যাবেন।
রেগে যাব কেন? ওকে সহ্য করার মতো না। আলিমুর রহমান আগ্রহ নিয়ে বললেন, একটা উদাহরণ দাও তো। উদাহরণ মনে আসছে না স্যার, তবে সে যে কোনো মানুষকে আহ্লাদি করে অতি দ্রুত রাগিয়ে দিতে পারে। আলিমুর রহমান গলা উঁচিয়ে ডাকলেন, কালাম, কালাম। ছবি আঁকার সময় কালাম বড় সাহেবের দৃষ্টি বাইরে থাকে, তবে সারাক্ষণ কান খাড়া করে রাখে, যেন ডাক শোনা মাত্র ছুটে আসতে পারে। কালাম এসে সামনে দাঁড়ালো। আলিমুর রহমান বললেন, তুমি এক্ষুনি গাড়ি নিয়ে ঢাকায় যাও। জহিরের বোন আর বোনের মেয়েকে নিয়ে আসো। জহিরের কাছ থেকে একটা চিঠি লিখিয়ে নিয়ে যাও। জহির ছবি আঁকা বন্ধ করে তাকিয়ে আছে। আলিমুর রহমান হুকুমের গলায় বললেন, জহির, তোমার বাসার ঠিকানা ম্যানেজারকে ভালো করে বুঝিয়ে দাও। অনেক দিন কোনো আহ্লাদি মেয়ে দেখি না, একটা দেখতে ইচ্ছে করছে। আলিমুর রহমান সিগারেট ধরালেন, লম্বা লম্বা টান দিয়ে মুখ গোল করে ধোঁয়া ছাড়ছেন। তাকে আনন্দিত মনে হচ্ছে। জহির, জি স্যার। আমার মহাজ্ঞানী পুত্র ছবি আঁকার জন্য তোমাকে কত টাকা দেবে বলে ঠিক করেছেন? উনি কিছু বলেননি। তুমি কিছুই পাবে না। সে তোমাকে 1 টাকার একটা ময়লা ছেঁড়া নোটও দিবে না, কারণ তার ব্যাংকে টাকা নেই। আমি খবর নিয়েছি, তার মাথা এখন 49। 49 শব্দের অর্থ জানো? জি, জানি। আমার পুত্রের মাথা এখন 49। 7 × 7, হা 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 হা। আচ্ছা জহির, শোনো, তোমার আহ্লাদি বোন কি খেতে পছন্দ করে? তার পছন্দের সব খাবার বাবুর্চিকে রান্না করতে বলবো। মিনা চলে এসেছে এবং মেয়ে নিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে ঘোরাঘুরি করছে। ম্যানেজার তাকে আলিমুর রহমানের কাছে নিয়ে গেল। মাঝখানে গলা নামিয়ে বলল, স্যারের সঙ্গে কোনো বেয়াদবি করবেন না। মিনা বিরক্ত হয়ে বলল, বেয়াদবি কেন করব? আমাকে কি আপনার মনে হয় আমি বেয়াদব মেয়ে? এমনি বললাম। আমাদের স্যার খুব রাগী মানুষ তো। মিনা বলল, আমারও খুব রাগ। আমাদের টাকা পয়সা আপনাদের চেয়ে কম, এটা মানি। আমাদের রাগ কম, এটা মানি না। আলিমুর রহমান মাছ মারতে বসেছেন। মিনা তাকে পা ছুঁয়ে সালাম করলো। টুনটুনিকে দিয়েও করালো। টুনটুনিকে সে সালাম করা শিখিয়েছে। আলিমুর রহমান বললেন, মেয়ে তো খুব সুন্দর। মিনা বলল, ওর বাবার মতো হয়েছে, তবে ওর বাবার রং আরও ভালো। তাই নাকি? জি, সে আপনার চেয়েও ফর্সা। ঢাকায় থাকলে আপনাকে এনে দেখাতাম। সে আছে বিদেশে, মিডল ইস্টে, বড় চাকরি করে। ও আচ্ছা। কোয়ার্টার পেয়েছে, 4 রুমের বিরাট বাড়ি, সার্ভেন্টের জন্য আলাদা ঘর, ওদের পেশাব পায়খানার জন্য আলাদা বাথরুম। চিঠি লিখেছে আমাদের চলে যাবার জন্য। যাচ্ছ না কেন? ভাইয়াকে একা ফেলে কীভাবে যাব বলেন? ভাইয়াকে কে দেখবে? আমরা 2 ভাই বোন ছাড়া আর কেউ নেই। মা আমার জন্মের সময় মারা গেছেন। বাবা মারা গেছেন আমার যখন 8 বছর বয়স। বাবা মা না থাকার জন্য আমাদের 2 ভাই বোনের মধ্যে মিল খুব বেশি। তাই ঠিক করেছি ভাইয়াকে বিয়ে দিয়ে তারপর যাব। একা ফেলে যাব না। এটা ভালো না? হ্যাঁ, ভালো। ভাই বোনের মধ্যে আমাদের কত মিল আপনি কোথাও দেখবেন না। আপনার সঙ্গে এ নিয়ে লক্ষ টাকা বাজি রাখতে পারি। এই যে দেখুন, আপনার এখানে ভাইয়া ছবি আঁকতে এসেছে। এটাই তো তার কাজ। এর মধ্যে জরুরি চিঠি দিয়ে আমাকে আনিয়েছে। টুনটুনিও ভাইয়ার চোখের মণি। বেশিক্ষণ টুনটুনিকে না দেখলে ভাইয়া থাকতে পারে না। টুনটুনিকে নিয়ে বিদেশে চলে গেলে ভাইয়ার অবস্থা কী হবে চিন্তা করে আমার ঘুম আসে না। আলিমুর রহমান বললেন, তুমি তো ভালো সমস্যাতেই আছো। জি, বিরাট সমস্যা আছি। আপনার এখানে ক্যামেরা আছে? কেন বলো তো? নতুন জায়গায় এসেছি, কিছু ছবি তুলতাম, টিয়াকে পাঠাতাম। টুনটুনির বাবার নাম সবুজ। ও আমাকে ডাকে ময়না, আমি তাকে ডাকি টিয়া। আলিমুর রহমান বললেন, তোমরা তাহলে পাখির বংশ, টুনটুনি, ময়না, টিয়া? মিনা আনন্দিত গলায় বলল, জি, আমরা পাখির বংশ। টুনটুনির একটা ভাই যখন হবে তার নাম রাখবো তিতির। তিতির পাখির নাম আপনি শুনেছেন না? শুনেছি। তিতির নাম সুন্দর না? হ্যাঁ, সুন্দর। আলিমুর রহমান ম্যানেজারকে পাঠালেন ক্যামেরা আনতে। মিনা বলল, আপনার মাছ মারার শখ, তাই না? হ্যাঁ। টুনটুনির বাবারও মাছ মারা খুব শখ। ওদের নিজস্ব বিরাট পুকুর আছে, পুকুর ভর্তি মাছ। আপনি যেমন মাছ মারার জন্য আলাদা ঘাটলা বানিয়েছেন, ওদেরও সেরকম আছে।
ছুটির দিনে সকালে সে মাছ মারতে বসে। আমাকে সব কাজ ফেলে পাশে বসে থাকতে হয়। কাজকর্মের অবশ্য কোনো অসুবিধা হয় না, ওদের অনেকগুলি কাজের লোক। আলিমুর রহমান মুগ্ধ হয়ে মেয়েটার কথা শুনছে। কি গুছিয়েই না এই মেয়ে অনর্গল মিথ্যা বলে যাচ্ছে। আলিমুর রহমান বললেন, তোমার স্বামী মাছ মারে, তুমি পাশে বসে কি করো? কি আর করব, কখনো কুর্শি কাটা দিয়ে সেলাই করি, আবার কখনো গান টান গাই। তুমি গান জানো নাকি? রেডিও টিভি থেকে শুনে শুনে শিখেছি। টুনটুনের বাবা অবশ্য অনেকবার বলেছে গানের টিচার রেখে দেই, গান শেখো। আমি বলেছি না। না বললে কেন? আমার শ্বশুরবাড়ির সবাই খুব ইসলামিক মাইন্ডেড, গান বাজনা পছন্দ করেন না। আপনি কি আমার একটা গান শুনবেন? অবশ্যই শুনবো। সিনেমার গান, সিনেমা থেকে শিখেছি। মিনা গান ধরল। একটা ছিল সোনার কন্যা। ম্যানেজার কালাম ক্যামেরা নিয়ে এসে অদ্ভুত দৃশ্য দেখে থমকে দাঁড়ালো। বড় সাহেবের কোলে টুনটুনি নামের মেয়েটা বসে আছে। মেয়েটার মা সামনে বসে গান গাইছে। আলিমুর রহমান তার লয়ারকে নিয়ে বসেছেন। তিনি উইলে আরও কিছু পরিবর্তন করবেন। মিনা এবং টুনটুনির জন্য এমন কিছু ব্যবস্থা করবেন যেন বাকি জীবন তারা নিশ্চিন্ত মনে থাকতে পারে। উকিল বললেন, দানপত্র করাই ভালো। দানপত্রে লিখতে হবে যে মেয়েটার সেবায় তুষ্ট হইয়া তাহাকে দান করিলাম। আলিমুর রহমান বললেন, সেবায় তুষ্ট হই নাই, তার মিথ্যা কথা শুনে তুষ্ট হয়েছি। যদি লেখা হয় তাহার মিথ্যা কথা শুনিয়া তুষ্ট হইয়া অমুক তমুক জিনিস দান করিয়াছি, তাতে অসুবিধা আছে? উকিল তাকিয়ে আছে। আলিমুর রহমান বললেন, আমার তুষ্ট হওয়া দিয়ে কথা, তুষ্ট কীভাবে হয়েছে সেটা বিষয় না, তুমি কাগজপত্র তৈরি করো। আপনি আপনার ছেলেকে সত্যি কিছু দেবেন না? না, কাজটা ঠিক হচ্ছে না। আলিমুর রহমান বললেন, তোমাকে টাকা দিয়ে এনেছি আমার কাজের সমালোচনা করার জন্য না, আমার কাজ করে দেবার জন্য। শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা একটি উপন্যাস, মৃন্ময়ীর মন ভালো নেই, 3য় পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জুথি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।